হ্যালো বন্ধুরা, আজকের ভৌতিক ছায়া চ্যানেলের পক্ষ থেকে রয়েছে একজন মানুষ চাইলেই যে নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে পারে তারই দৃষ্টান্তস্বরূপ একটি গল্প। গল্পটির নাম অভাগী। গল্পটি সংগৃহীত হয়েছে। গল্প পাঠে আমি অঞ্জলি। ভোরের আলোটা তখনও ঠিকমতো ছড়িয়ে পড়েনি। গ্রামের ওপাশে তালগাছের মাথায় মৃদু হাওয়া খেলা করছে। ভেজা মাটির গন্ধে চারপাশ যেন অদ্ভুত এক শান্তিতে ভরে উঠেছে। কিন্তু সেই শান্তির ভেতরেই যেন এক অন্তহীন বিষাদের সুর বাজছে। কারণ হরিপুর গ্রামের পূর্ব প্রান্তে খালের ধারে যে ছোট্ট কুঁড়ে ঘরটা আছে, সেখানে আজ সকালটা অন্যরকম। ঘরের ভেতর বসে আছে এক কিশোরী, নাম তার রেবা। বয়স মাত্র 15-16, মুখে এখনো শিশুসুলভ ভাব, কিন্তু চোখ দুটো যেন অনেক দূর দেখে ফেলে, যেন সে বয়সের চেয়ে অনেক বেশি জানে জীবনের কষ্ট। তার হাতে একটা পুরনো চুড়ি, ভাঙা অর্ধেক। সে সেটার দিকে তাকিয়ে আছে স্থির চোখে, যেন সেটাই তার জীবনের প্রতীক। রেবার মা মধুবালা সকাল থেকেই কাঁদছে। আজ রেবাকে যেতে হবে শহরে, কাজের মেয়ের চাকরিতে। গ্রামের কারো ঘরেই কাজ পাওয়া যায়নি। বাবা শম্ভু মিস্ত্রি বছরখানেক হলো মারা গেছেন ঋণের বোঝায় ডুবে। তখন থেকে মা মেয়ে কোনো রকমে টিকে আছে, কিন্তু এখন আর চলছে না। তাই এক আত্মীয়ের মাধ্যমে শহরের একটা বাড়িতে কাজের ব্যবস্থা হয়েছে। মা, আমি যাব না, তুমি একা থাকবে, রেবা নিচু গলায় বলল। মধুবালা চোখ মুছে বলল, তুই না গেলে সংসার চলবে কেমন করে? আমি বুড়ো হচ্ছি রেবা, এই হাত পা আর আগের মতো চলে না। তুই যা, নিজের ভাগ্য খুলে দে মা। রেবা কিছু বলল না। বাইরের বৃষ্টি থেমে সূর্যের আলো পড়েছে তাদের ভাঙা চালের ওপর। সেই আলোয় দেখা যাচ্ছে ছেঁড়া চাল দিয়ে পানি পড়ছে, আর তাতে মাটির মেঝে কাদা হয়ে গেছে। রেবা হাঁটুর কাছে সেই কাদা স্পর্শ করল, মনে মনে বলল, এই মাটিই আমার ঘর, আমার সুখ দুঃখের সাক্ষী। জানি না আর ফিরতে পারবো কিনা। দুপুরের আগে গ্রামের এক ভদ্রলোকের সঙ্গে রেবাকে পাঠিয়ে দেওয়া হলো শহরের পথে। মা দরজার পাশে দাঁড়িয়ে চেয়ে রইল অনেকক্ষণ, চোখে এক অদ্ভুত ভয়, মেয়েকে হারানোর ভয়, নিজের একাকিত্বের ভয়। শহরের পথে রেবার মনটা কেমন যেন হালকা আবার ভারী লাগছিল। গরুর গাড়িতে বসে চারপাশের দৃশ্য দেখতে দেখতে ভাবছিল, মানুষের ভাগ্য এমন কেন? কেউ জন্মেই সোমার চামচ মুখে নিয়ে, আবার কেউ না খেয়ে দিন কাটায়। শহরে পৌঁছতে বিকেল গড়িয়ে গেল। রাস্তার ধুলো, হর্নের আওয়াজ, মানুষের ভিড়, সবকিছুই যেন এক নতুন জগৎ। গ্রামের শান্ত মাটির গন্ধ হারিয়ে গেছে, জায়গা নিয়েছে ধোঁয়া আর ক্লান্তির গন্ধ। যে বাড়িতে কাজের ব্যবস্থা হয়েছিল সেটা ছিল বড় লোকদের বাড়ি। 3 তলা পাকা বাড়ি, চারদিকে লোহার গেট, আর এক পাশে গাড়ি রাখার জায়গা। দরজা খুলে এক মহিলা বেরোলেন। মালকিন, তার মুখে অহংকারের হাসি, চোখে অবজ্ঞা। এই মেয়েটাই রেবা? ভদ্রলোক মাথা নাড়লেন। দেখছি বেশ সরল মুখ, ভালোই হবে, তবে নিয়ম মেনে কাজ করতে হবে, না হলে থাকবে না এখানে। রেবা মাথা নিচু করে বলল, জি। মালকিনের ঠোঁটে হালকা হাসি, যেন নতুন খেলনা পেয়েছে।
রেবার প্রথম রাতটা কাটলো বারান্দার এক কোণে, একটা পুরনো চাটাইয়ের উপর। সারা রাত তার মনে চলল নানা চিন্তা। মা এখন কি করছে? খেয়েছে তো? বৃষ্টি হলে ঘর ভিজে যাবে না তো? কিন্তু সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার কেউ নেই। পরদিন ভোরেই শুরু হলো রেবার কাজ। ভোর 4টায় উঠতে হয়। বাসন মাজা, ঘর মোছা, জামা ধোয়া, ছেলে মেয়েদের স্কুলে পাঠানো সব তার দায়িত্ব। ভুল করলে বকুনি, কখনো মারও। কিন্তু সে চুপ করে থাকে, মনে মনে ভাবে, আমি অভাগী বলে আমার কষ্ট কেউ বুঝবে না। একদিন দুপুরে রেবা বারান্দায় কাপড় শুকাতে দিতে গিয়ে দেখলো পাশের বাড়ির ছেলেরা হাসছে। কেউ একজন বলল, এই মেয়ে, নাম কি তোমার? রেবা মুখ ফিরিয়ে নিল, কিন্তু সেই চোখে একরাশ লজ্জা আর ভয়। সে জানে সমাজের এই দৃষ্টি তার মতো মেয়েদের জন্য কতটা বিপজ্জনক। সন্ধ্যায় মালকিন জানতে পেরে বললেন, তোমার যেন ওই দিকেও চোখ না যায়। তোমাদের মতো মেয়েরা নিজেদের সীমা জানলে ভালো থাকে। রেবার মনে হলো তার সম্মান যেন মাটিতে মিশে গেল। সে ভাবল, আমি কি করেছি? শুধু মেয়ে মানুষ বলেই আমার দোষ? রাতের খাওয়ার পর আকাশে চাঁদ উঠেছে। বারান্দায় বসে রেবা চাঁদের দিকে তাকালো। মনে পড়ল মায়ের মুখ। হাসি মুখে বলতেন, রেবা, তুই একদিন ভালো কিছু করবি রে মা। কিন্তু এখন সে ভাবছে, ভালো কিছু করব কিভাবে? এই জীবনেই তো আমার বন্দিত্ব। চোখ বুজে সে ঘুমিয়ে পড়ল। কিন্তু সেই ঘুমের ভেতরেও যেন এক কান্নার শব্দ বাজছিল। নিজের কান্না, নিজের ভাগ্যের কান্না। শহরের এবার দিনগুলো যেন একটানা এক মেশিনের মতো চলতে লাগলো। সকাল 4টায় ওঠা, সারাদিনের কাজ, তারপর রাত গভীর হলে একটু বিশ্রাম। বিশ্রাম বলতে এক মুঠো চালের ভাত আর 0.5 ঘন্টা ঘুম। কিন্তু এই ঘুমও শান্তি দেয় না। স্বপ্নে আসে মায়ের কাঁদা মুখ, গ্রামের পুকুরের ধারে হাঁটা ছোটবেলার স্মৃতি, বাবার কণ্ঠস্বর। সবই যেন একে একে মুছে যাচ্ছে। রেবা মাঝে মাঝে বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকায়। পাশের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে যায়, হাসে, খেলাধুলো করে। তার চোখে একরাশ আকাঙ্ক্ষা, সে যদি একদিনও স্কুলে যেতে পারত। কিন্তু ভাগ্য কি তা অনুমতি দিয়েছে? মালকিন একদিন দুপুরে বসে বললেন, রেবা, তুমি এখন থেকে আমার মেয়ের যত্ন করবে। স্কুলে নিয়ে যাওয়া, খাবার খাওয়ানো সবকিছু তোমার দায়িত্ব। রেবা মাথা নিচু করে বলল, জি। ছোট মেয়েটির নাম তানিয়া, বয়স মাত্র 7। প্রথম দিনই রেবাকে দেখে বলল, তুমি আমার দিদি হবে? রেবা চমকে গেল। কেউ তাকে কখনো এত মিষ্টি করে দিদি বলেনি। মনে হলো এই একটুখানি ভালোবাসায় তার সব ক্লান্তি ভুলিয়ে দিল। তানিয়া তাকে খুব পছন্দ করত। খেলতে খেলতে রেবাকে গল্প শোনাতে বলতো। রেবা নিজে গ্রামের গল্প বলতো। তাল গাছ, খালের ধারে নৌকো, বৃষ্টির পর ধান খেতে ঘ্রাণ। তানিয়া অবাক হয়ে শুনত, যেন সে স্বপ্নের গল্প শুনছে। কিন্তু সেই শান্তি বেশি দিন টিকল না। একদিন দুপুরে মালকিন বাইরে গেছেন। রেবা তানিয়াকে খাওয়াচ্ছে। হঠাৎ মালিক বাড়ি ফিরলেন। তার চোখে ক্লান্তি আর বিরক্তি। রেবাকে দেখে বললেন, এই, তুই এখানে বসে আছিস কেন? কাজ শেষ হয়েছে? রেবা ভয় পেয়ে উঠল। না, আমি তানিয়াকে খাওয়াচ্ছিলাম। মালিক রাগে চিৎকার করে উঠলেন, তোর মতো মেয়েরা এখন কাজের নামে বসে বসে অলসতা করে।
যাও রান্নাঘরটা পরিষ্কার করো। রেবা কাঁপতে কাঁপতে উঠে গেল রান্নাঘরে। চোখে পানি এসে গেল, কিন্তু সে কান্না চেপে রাখলো। সে জানে কান্না করলে আবার গালাগাল শুনতে হবে। সেদিন রাতে মালকিন ফিরে এসে বললেন, তুই যদি আরেকবার অলসতা করিস আমি তোকে তোর গ্রামে ফেরত পাঠাবো, বুঝলি? রেবা মাথা নত করে বলল, জি। রাতের পর রাত এভাবেই কাটতে লাগলো। রেবা নিজের অস্তিত্ব ভুলে যেতে লাগলো, যেন সে একটা জীবন্ত মানুষ নয়, শুধু কাজ করার যন্ত্র। একদিন বিকেলে তানিয়া স্কুলে চলে গেছে, মালকিন বাইরে। বাড়িতে শুধু মালিক ছিলেন। হঠাৎ তিনি রেবাকে ডাকলেন, এই রেবা, এখানে আয়। রেবা রান্নাঘর থেকে এগিয়ে এলো। জি বাবু। মালিক চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। সেই দৃষ্টিতে রেবার গা কেঁপে উঠল, চোখে ভয়। তুই তো বেশ সুন্দরী মেয়েটা। হ্যাঁ। মালিকের ঠোঁটে এক অদ্ভুত হাসি। রেবা পিছিয়ে গেল। না বাবু, আমি কাজ করছিলাম। এই যে, ভয় পাচ্ছিস কেন? আমি তো কিছু বলিনি। রেবা বুঝে গেল কিছু একটা অস্বাভাবিক। সে দ্রুত পিছিয়ে গিয়ে বলল, মালকিন ডাকছেন মনে হয়। তারপর ছুটে গেল বাইরে। হৃৎপিণ্ড যেন বুক থেকে বেরিয়ে আসবে। সেই রাতটা রেবা ঘুমোতে পারল না। মায়ের কথা মনে পড়ল। মেয়ে মানুষ, নিজের সম্মানই সব। সে জানে এই শহর তার জন্য নিরাপদ নয়, কিন্তু যাবে কোথায়? গ্রামে ফিরলে মা হয়তো খুশি হবেন, কিন্তু তখনও তো পেটের দায়। পরদিন সকালে রেবা সিদ্ধান্ত নিল সে পালাবে না, তবে নিজের সীমানা জানবে। সে আর একা কোথাও যাবে না, তানিয়ার কাছেই থাকবে। দিন গড়াতে গড়াতে রেবার মধ্যে এক ধরনের সাহস জন্ম নিল। সে নীরবে কাজ করত, কিন্তু কারো চোখে চোখ রাখত না। মালিকও বুঝতে পারলেন মেয়েটি তার কাছ থেকে দূরত্ব বজায় রাখছে। তবু তার দৃষ্টি মাঝে মাঝে রেবার দিকে ঘুরে যেত, যা রেবাকে প্রতিবার কাঁপিয়ে তুলত। একদিন রাতে বৃষ্টি শুরু হলো। বাড়ির জানালায় টুপটাপ শব্দ পড়ছে। তানিয়া ঘুমিয়ে গেছে। রেবা বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। বৃষ্টির গন্ধে মনে পড়ল নিজের গ্রাম, মা, ছোটবেলার দিনগুলো। চোখ থেকে টপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হয়তো বৃষ্টি, হয়তো অশ্রু। তখন হঠাৎ দরজা খুলে গেল। মালিক দাঁড়িয়ে। এই, তুই এখানে? রেবা চমকে উঠল। জি, আমি কাপড় উঠাচ্ছিলাম। এসব বাদ দে, আয় ভেতরে। রেবা এক পা পিছিয়ে গেল। না বাবু, আমি এখন চাই। মালিক এগিয়ে এলেন এক ধাপ। ভয় পাচ্ছিস কেন? রেবা দৌড়ে রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বুক ধড়ফড় করছে। বাইরে বৃষ্টির শব্দে কেউ কিছু শুনতেও পারবে না। সে জানে এই শহরের অন্ধকারে মেয়েদের কান্নার কোনো আওয়াজ পৌঁছায় না। সেই রাতে রেবা শপথ নিল সে একদিন এখান থেকে বেরিয়ে আসবে। এই অভিশপ্ত জীবন, এই অন্যায়ের শিকল ভেঙে নিজের পথ তৈরি করবে। কিন্তু কিভাবে? তার কোনো উত্তর নেই। শুধু আকাশে ঝুলে থাকা কালো মেঘের মতো রেবার জীবনও এখন অনিশ্চয়তায় ঢেকে গেছে। বৃষ্টির পরের সকালে আকাশটা ছিল অদ্ভুত পরিষ্কার। শহরের ধোঁয়ার ভেতরেও আজ একটুখানি আলো মিশে আছে। রেবা বারান্দায় দাঁড়িয়ে সেই আলোয় চোখ রাখল। মনে হলো হয়তো এই আলো তার জীবনে কোনো নতুন সূচনা নিয়ে আসবে। তবে
আগের রাতের ভয় এখনো তার শরীরে লেগে আছে। মালিকের সেই চোখের দৃষ্টি, সেই কথাগুলো সব যেন এক ছুরি হয়ে বুকের মধ্যে বিঁধে আছে। সে জানে এখন থেকে আরো সতর্ক থাকতে হবে। সেদিন সকালে মালকিন হঠাৎ বললেন, রেবা, তোর কাজ এখন অন্য বাড়িতে হবে। আমার এক বোন আছে, তার বাড়িতে কাজের লোক দরকার। রেবা চমকে গেল। আমি কি কিছু ভুল করেছি মেম সাহেব? না, তেমন কিছু না, তবে আমি মনে করি তুই ওখানে বেশি দরকারি হবি। রেবার মনে পড়ল, হয়তো মালকিন কিছু বুঝে গেছেন, হয়তো তার স্বামীর আচরণ লুকানো যায়নি। কিন্তু সে আর কিছু জিজ্ঞেস করলো না, শুধু বলল, যেভাবে আপনি ভালো মনে করেন মেম সাহেব। দুদিন পরেই রেবা চলে গেল নতুন বাড়িতে। এই বাড়িটা তুলনামূলক ছোট, তবে মানুষের ব্যবহার অনেক ভালো। বাড়ির মালিক একজন বৃদ্ধা, নাম সুষমা দেবী। বয়স প্রায় 60, কিন্তু মুখে প্রশান্তির ছাপ। প্রথম দিনেই রেবাকে দেখে বললেন, তোমার বাবা মা কেউ নেই? রেবা নিচু গলায় বলল, মা আছেন গ্রামে, বাবা মারা গেছেন। বাবা রে! সুষমা দেবী দীর্ঘশ্বাস ফেললেন। আমারও ছেলে শহরের বাইরে চাকরির জন্য থাকে, একা মানুষ আমি। তুই চাইলে এখানেই থাক, আমি তোর মতো মেয়ে খুঁজছিলাম। রেবার চোখে পানি এসে গেল। এতদিন পর কেউ তাকে মেয়ে বলল। সেই থেকে রেবার জীবনে একটুখানি শান্তি ফিরে এলো। কাজ অনেক, কিন্তু গালাগাল নেই, ভয় নেই। দুপুরে সুষমা দেবী তাকে পাশে বসিয়ে খেতে দেন, গল্প করেন। তোর নাম কি রে? রেবা। ভালো নাম। জানিস, রেবা মানে নদী, যে নিজের পথ খুঁজে নেয় যত বাধাই থাকুক। রেবার মনে সেই কথাটা গভীরভাবে দাগ কেটে গেল। দিনগুলো শান্তভাবে কেটে যাচ্ছিল, কিন্তু শহর তো শহরই, শান্তির পেছনে লুকিয়ে থাকে অন্য বাস্তবতা। একদিন দুপুরে বাজারে সুষমা দেবীর ওষুধ আনতে গিয়েছিল রেবা। ফিরতে একটু দেরি হয়ে গেল। তখনই রাস্তায় দেখা হলো এক মেয়ের সঙ্গে। বয়স তার প্রায় রেবারই মতো, কিন্তু সাজগোজে ঝলমলে। মেয়েটি বলল, তুমি কি এখানে নতুন? রেবা বলল, হ্যাঁ, কাজ করি কাছের বাড়িতে। মেয়েটি হাসলো। আমি পল্লবী, কাছে বিউটি পার্লার আছে, যদি কখনো কাজ বদলাতে চাও আমাদের ওখানে চলে এসো। রেবা চুপ করে রইল। পার্লার? সে কখনো কল্পনাও করেনি যে এমন জায়গায় কাজ করা যায়। কিন্তু মেয়েটির চোখে আত্মবিশ্বাস, কথায় স্বাধীনতার গন্ধ। রাতে সুষমা দেবীর সঙ্গে সে কথা বলল। ঠাকুরমা, আমি যদি পার্লার শিখি খারাপ হবে? সুষমা দেবী মৃদু হেসে বললেন, খারাপ কিছু না রে, তবে আগে কাজটা বুঝে নিস। লোকে কি বলবে তা ভেবে ভয় পাস না। রেবার বুকের ভেতর এক নতুন আগুন জ্বলে উঠল। সে ভাবল, আমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারি তবে হয়তো মাকে নিয়ে যেতে পারবো, আর কাউকে ভিক্ষা করতে হবে না। পরের দিনই রেবার সুযোগ পেল। পল্লবী তাকে নিয়ে গেল পার্লারে। জায়গাটা ছোট হলেও ভেতরে সাজানো সুন্দর, মিষ্টি গন্ধ, সুরেলা গান। মালকিন বললেন, তুমি শিখতে চাও? আগে কিছুদিন এখানে সহকারী হিসেবে থাকো, পরে হাতে কাজ উঠলে টাকা দেবে। রেবা মাথা নাড়ল, জি। এভাবেই শুরু হলো রেবার জীবনের নতুন অধ্যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত সে সুষমা দেবীর কাজ করত, বিকেলে যেত পার্লারে। শুরুতে শুধু চুল আঁচড়ানো, মেচে মোছা, গ্রাহকদের পানি দেওয়া,
কিন্তু ধীরে ধীরে শিখতে লাগলো কেটে দেওয়া, সাজানো, মেকআপের টেকনিক। পল্লবী তাকে সাহস দিত, দেখো রেবা, মেয়েরা যদি নিজেদের ওপর বিশ্বাস রাখে তাহলে সমাজ কিছুই করতে পারে না। রেবা হেসে বলতো, তোমার মতো হতে পারবো না। পারবে, একদিন দেখবে। মাস গড়িয়ে গেল। রেবা এখন পার্লারে নিয়মিত কাজ করে, সামান্য টাকা পাচ্ছে। প্রথম বেতন হাতে নিয়ে সে সোজা ডাকঘরে গেল, গ্রামের ঠিকানা লিখে মাকে টাকা পাঠালো। চিঠিতে লিখলো, মা, আমি ভালো আছি, শহরে এখন এক ভালো জায়গায় কাজ করছি, ভয় পেও না, কেউ খারাপ ব্যবহার করে না, শিগগিরই তোমাকে নিয়ে আসবো, তোমার রেবা। চিঠি পাঠানোর পর সে আকাশের দিকে তাকিয়ে হাসলো। মনে হলো বহুদিন পর সে সত্যিই নিঃশ্বাস নিতে পারছে। কিন্তু এই সুখ বেশি দিন টিকল না। একদিন সন্ধ্যায় পার্লারে কাজের সময় বাইরে হইচই শুরু হলো। কেউ বলল একটা মেয়ে খারাপ কাজ করছে, পুলিশ এসেছে। সবাই দৌড়ে গেল বাইরে। রেবা কিছু বুঝে উঠতে না উঠতেই দেখলো পুলিশ পাশের গলির এক দোকানের সামনে দাঁড়িয়ে এক মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। সে পল্লবী। রেবা স্তব্ধ হয়ে গেল। কি হলো? এক সহকর্মী বলল, ওরা বলে পল্লবী রাতে অন্য কাজ করত। রেবার বুক কেঁপে উঠল। না, এটা হতে পারে না। সে তো আমাকে ভালো পথেই যেতে বলেছিল। সেই রাতটা রেবা কেঁদে কাটালো। ভেতরে এক ভয় ঢুকে গেল। এই শহর, এই মানুষগুলো, এদের ভেতর কোনটা সত্য কোনটা মিথ্যে বুঝবো কিভাবে? তবুও সে হাল ছাড়ল না। নিজের মনকে বলল, না, আমি থামবো না, আমি সত্যি পথেই থাকবো, যত বাধাই আসুক। রেবার চোখে তখন নতুন এক আগুন। হয়তো সেটাই তাই নামের মতো, নদীর মতো প্রবাহিত, বাঁধ ভেঙে নিজের পথ বানিয়ে নেওয়ার শক্তি। শীতের সকাল, শহরে কুয়াশায় ঢেকে গেছে সব রাস্তা, যেন প্রতিটি মোড়ে লুকিয়ে আছে অজানা কোনো গল্প। রেবা আজ খুব ভোরে উঠেছে। সুষমা দেবী এখন ঘুমোচ্ছেন, আর সে জানালার পাশে দাঁড়িয়ে ভাবছে জীবনটা সত্যিই কেমন বদলে গেছে। একসময় শুধু চোখে জল ছিল, এখন অন্তত একটা স্বপ্ন আছে। তার হাতে এখন নিজের পরিশ্রমের রোজগার। প্রতিদিন বিকেলে পার্লারে গিয়ে কাজ করা, মেয়েদের মুখে হাসি ফোটানো, তাদের গল্প শোনা। রেবার জীবনের এখন একটাই মন্ত্র, নিজেকে ছোট ভাবলে হার, লড়লে জয়। তবে সমাজ তো সহজে কাউকে বদলাতে দেয় না। একদিন বাজার থেকে ফেরার পথে কিছু লোক তাকে দেখিয়ে হাসাহাসি করলো। ওই মেয়েটা না কাজের মেয়ে ছিল, এখন নাকি শহরে বিউটি পার্লারে কাজ করে। হা হা হা, আজকাল এসব মেয়েরা পার্লার শেখার নাম করে অন্য কাজ করে। রেবা শুনেও চুপ থাকলো, চোখ নামিয়ে হাঁটতে লাগলো, কিন্তু মনে মনে বলল, তোমরা হাসো, আমি জানি আমি কে, আমি কারো ক্ষতি করছি না। বাড়ি ফিরে সুষমা দেবীকে সে কিছু বলল না, কিন্তু বৃদ্ধা নিজেই বুঝে ফেললেন। রেবা, লোকে যা বলবে তা নিয়ে মাথা ঘামাস না রে। মেয়েরা যদি ভয় পায় তবে তারা কখনো উঠতে পারবে না। রেবা মাথা নিচু করে বলল, আমি ভয় পাই না ঠাকুমা, শুধু মাঝে মাঝে মনে হয় সমাজটা আমাদের কেন বোঝে না। কারণ সমাজের চোখে মেয়েদের সবসময় বিচার হয়, ভালো হোক বা খারাপ। তুই শুধু নিজের বিবেকটা ঠিক রাখ, তাহলেই জয় তোর। দিনগুলো একে একে কাটতে লাগলো। রেবা এখন পার্লারে সবার প্রিয়। মালকিনও তাকে ভরসা করে দায়িত্ব দেন। একদিন মালকিন বললেন, রেবা, তুই এখন নতুন মেয়েদের ট্রেনিং দিস, তুই পারবি।
রেবার মুখে হাসি ফুটল। ভাবতেই পারেনি সে একদিন অন্যদের শেখাবে। রাতের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। মুখে ক্লান্তি, কিন্তু চোখে আত্মবিশ্বাস। মনে হলো সে সত্যিই বদলে গেছে। কিন্তু ভাগ্য আবার তার সঙ্গে খেলা খেলল। এক সন্ধ্যায় পার্লারে কাজের সময় বাইরে এক গ্রাহক এলেন। তিনি নতুন, বয়স 40-এর মতো, চোখে দামি চশমা, মুখে অহংকার। রেবাকে দেখেই বললেন, এই মেয়ে, তুমি এখানে কাজ করো? রেবা মাথা নাড়ল। জি। তোমার নাম? রেবা। লোকটি একটু থেমে বলল, তুমি কি আগে মিত্রদের বাড়িতে কাজ করতে? রেবা চমকে উঠল। সেই বাড়ি, সেই ভয়ঙ্কর দিনগুলো। লোকটি হেসে বলল, আমি তাদের আত্মীয়। শুনেছিলাম তোমার কথা, ভাবিনি আবার এখানে দেখব। রেবার মুখ কেঁপে উঠল। সে শান্ত স্বরে বলল, আমি এখন কাজ করি নিজের মতো করে। পুরনো কথা মনে করে লাভ নেই স্যার। লোকটি ঠোঁটে হাসি টেনে বলল, তুমি তো এখন অনেক সাহসী হয়েছ। তার সেই হাসিতে রেবা আবার পুরনো অন্ধকারের ছায়া দেখতে পেল। রাতের পর রাত তার ঘুম ভাঙতে লাগলো। ভয় ফিরে এলো, কিন্তু এবার সে পালায়নি। পরের দিন অফিস শেষে সে সোজা সুষমা দেবীর কাছে গিয়ে সব বলল। বৃদ্ধা চুপ করে শুনলেন, তারপর বললেন, তুই ভয় পাবি না। মনে রাখ, যে মেয়েটা একা শহরে এসে নিজের জায়গা বানিয়েছে, তার পক্ষে কিছুই অসম্ভব নয়। রেবার চোখে তখন জল টলমল করছিল। ঠাকুরমা, আপনি না থাকলে আমি বোধহয় হার মেনে যেতাম। আমি তোকে শুধু মনে করিয়ে দিচ্ছি, তুই নদী। নদী ভয় পায় না। পরের সপ্তাহে সেই লোকটি আবার এলো পার্লারে। এবার রেবা তার সামনে গিয়ে দৃঢ় কণ্ঠে বলল, দয়া করে অন্য কাউকে দিয়ে কাজ করান, আমি পারবো না। লোকটি একটু অবাক হলো। তুমি জানো না আমি কে? জানি, কিন্তু আমি জানি আমি কে। তারপর সে ঘুরে চলে গেল। সেদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে সে হাসল। আমি অভাগী নই, নিজেকেই বলল সে। আমি বেঁচে থাকা এক মানুষ। এরপর রেবা নিজের মতো নতুন পরিকল্পনা করলো। সে ভাবলো, আমি যদি ছোট একটা পার্লার খুলতে পারি, তাহলে গ্রামের মেয়েদের কাজ দিতে পারবো। এই ভাবনাই তার জীবনের নতুন লক্ষ্য হয়ে উঠল। সে কিছুদিন ধরে টাকা জমাতে লাগলো। সুষমা দেবীও সাহায্য করতে রাজি হলেন। তুই খুলে ফেলে রেবা, আমি তোকে একটু পুঁজি দেব। মেয়েরা যদি নিজেদের হাতের জোরে দাঁড়ায়, সেটাই আমার আশীর্বাদ। রেবা মাটিতে মাথা ছুঁয়ে প্রণাম করল। তার চোখে জল, কিন্তু মুখে হাসি। 2 মাস পর শহরের এক গলিতে খুলল ছোট্ট একটা সাইনবোর্ড, রেবাস বিউটি অ্যান্ড ব্রেভারি পার্লার। লোকজন অবাক, কেউ কেউ হাসাহাসি করল। কাজের মেয়ে এখন মালকিন, দেখি কদিন থেকে। রেবা শুনে শুধু বলল, আমার জীবন টিকেছে মৃত্যুর মুখ থেকে, আমার স্বপ্নও টিকবে। প্রতিদিন ভোরে দরজা খোলার সময় সে মাটিতে হাত রেখে বলে, মা মাটি, তুই যেমন সব কষ্ট সহ্য করে ফুল ফল জন্মাস, আমিও তেমনই টিকে থাকব। আর সেই মাটির ঘ্রাণে তার চোখে জ্বলে ওঠে পুরনো গ্রামের সকাল, যেখান থেকে এক অভাগী মেয়ের যাত্রা শুরু হয়েছিল। শহরের এক নিস্তব্ধ সকাল, সূর্যের প্রথম আলো জানালার কাঁচে পড়তেই রেভাস বিউটি অ্যান্ড ব্রেভারি পার্লারের দরজা খুলল ধীরে। দরজার পাশে সাজানো টবের ফুলগুলো যেন আজ একটু বেশি উজ্জ্বল, ঠিক রেবার মুখের হাসির মতো। আজ পার্লার খোলার 1 বছর পূর্ণ হলো।
ছোট্ট ঘরটিতে এখন 3জন মেয়ে কাজ করে, শিলা, পিউ আর নন্দিতা। এরা সবাই রেবার মতোই সাধারণ পরিবার থেকে আসা। কেউ কষ্টে পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছিল, কেউ সংসারের দায়ে শহরে এসে পথ হারিয়েছিল। রেবা তাদের শিখিয়েছে শুধু কাজ নয়, নিজের সম্মান বাঁচিয়ে বাঁচা। সে সব সময় বলে, আমরা কাজ করি কিন্তু কাউকে মাথা নত করে নয়, আমরা নিজের হাতে নিজের ভাগ্য করি। মেয়েরা তার দিকে তাকিয়ে হাসে। তাদের কাছে রেবা শুধু মালকিন নয়, দিদি, এক পথ প্রদর্শক। দুপুরে পার্লার একটু ফাঁকা হলে রেবা পুরনো চেয়ারে বসে চিঠি লিখতে শুরু করলো। মা, আমি সত্যিই খুব ভালো আছি। আমার নিজের দোকান হয়েছে, এখন অন্য মেয়েদের কাজ দিচ্ছি। তোমাকে আনবো শিগগির, যেন আর একা থাকতে না হয়। চিঠি লিখে তার চোখ ভিজে গেল। মাকে সে শেষবার দেখেছিল প্রায় 3 বছর আগে, গ্রামের সেই ভাঙা কুড়ে ঘরে। এখন মায়ের বয়স হয়েছে, কিন্তু রেবা জানে মায়ের আশীর্বাদই তার সবচেয়ে বড় শক্তি। চিঠিটা ভাঁজ করে রাখতেই দরজায় কেউ কড়া নাড়ল। এক পোস্টম্যান দাঁড়িয়ে, হাতে একটি খাম। রেবা নামের কেউ আছেন? রেবা অবাক হয়ে বলল, আমি। খাম খুলে দেখল মায়ের লেখা চিঠি। কাঁপা কাঁপা হাতে লেখা অক্ষরগুলো পড়তে গিয়ে তার চোখ ঝাপসা হয়ে গেল। রেবা মা, আমি ভালো আছি। শুনেছি তুই শহরে নিজের কাজ শুরু করেছিস। তোর মতো মেয়ের মা হয়ে আমি গর্বিত। এখন শুধু তোকে একবার দেখতে চাই রে। তুই কবে আসবি? চিঠিটা বুকের কাছে চেপে রেবা কেঁদে ফেলল। 2 সপ্তাহ পর সে গ্রামের পথে পা রাখল। রোদে পোড়া মাটির গন্ধ, তালগাছের ছায়া, খালের পাশে সেই পুরনো পুকুর, সব যেন আগের মতোই আছে। শুধু সে আর আগের রেবা নেই। মায়ের ঘরের সামনে পৌঁছে দেখল মধুবালা দরজায় দাঁড়িয়ে আছেন। মুখে বয়সের ছাপ, কিন্তু চোখে সেই একই মমতা। মা, রেবা। দুজনেই একে অপরকে জড়িয়ে ধরল, কাঁদল, হাসল, কথা হারিয়ে গেল। সেই আলিঙ্গনে যেন সব কষ্ট, সব অভিমান গলে গেল। মধুবালা বললেন, তুই কি সত্যিই নিজের দোকান খুলেছিস রে? হ্যাঁ মা, আর এখন অনেক মেয়েরা আমার সঙ্গে কাজ করে। তুই তো সত্যিই বড় হয়েছিস রে, আমার মেয়েটার অভাগী নয়। রেবা হেসে বলল, না মা, আমি আর অভাগী নই। আমি অভাগীর মতো জন্মেছিলাম ঠিকই, কিন্তু মাটি আমাকে শিখিয়েছে কিভাবে দাঁড়াতে হয়। গ্রামের মানুষজন অবাক। আগে যে মেয়েকে তারা করুণ চোখে দেখত, আজ সে শহর থেকে ফিরে এসেছে নিজের পায়ে দাঁড়িয়ে। কেউ কেউ বলছে রেবা এখন শহরের বড় লোক। কেউ আবার ফিসফিস করে, ও মেয়ে নাকি পার্লার চালায়, তাও নাকি ভালো কাজের জায়গা। কিন্তু এবার রেবা চুপ থাকলো না। পাড়ার মেয়েদের এক জায়গায় ডেকে বলল, দেখো, কাজের ছোট বড় কিছু নেই। আমরা যদি নিজের ওপর বিশ্বাস রাখি, তাহলে অন্যের দয়া লাগে না। আমি চাই তোমাদের মেয়েরাও কাজ শিখুক। আমি তোমাদের সাহায্য করব। সেদিন সন্ধ্যায় গ্রামের উঠোনে এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেল। কয়েকজন তরুণী রেবার কাছে শিখছে চুল বেঁধে দেওয়া, সেলাই করা, সাজানোর কৌশল। রেবা তাদের বলছে, এই হাতই একদিন তোমাদের মুক্তি দেবে। মধুবালা পাশে বসে চোখ মুছছেন। তার মেয়েটা আজ আর কারো করুণার পাত্র নয়, সে এখন আশার আলো। একদিন গ্রামের স্কুল থেকে নিমন্ত্রণ এলো। শিক্ষক বললেন, রেবা, তুই কি আগামী সপ্তাহে স্কুলে এসে মেয়েদের অনুপ্রেরণার গল্প বলবে? তারা তোমার মতো হতে চায়। রেবা অবাক,
তারপর মৃদু হেসে বলল, আমার মতো? আমি তো শুধু বাঁচতে শিখেছি। ঠিক তাই, তুমিই তো শেখাতে পারবে কিভাবে বাঁচতে হয়। সেই দিন স্কুলের ছোট্ট মঞ্চে দাঁড়িয়ে রেবা বলল, আমার নাম রেবা। একসময় আমাকে সবাই অভাগী বলতো, কিন্তু আজ আমি জানি অভাগী বলে কেউ জন্মায় না, সমাজ তাকে তেমন বানায়। যদি আমরা নিজেদের ওপর ভরসা রাখি, তাহলে পৃথিবীর কোনো দেয়াল আমাদের আটকাতে পারে না। তালির শব্দে পুরো স্কুল প্রকম্পিত হলো। ছেলে মেয়েরা তাকিয়ে রইল সেই মেয়েটার দিকে, যে একদিন ছিল নিঃস্ব, অথচ আজ আশার প্রতীক। রাতের দিকে বাড়ি ফিরে রেবা বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকালো। মনে পড়ল শহরের সেই প্রথম রাতটা, যখন সে বারান্দায় বসে কেঁদেছিল। আজ সেই একই আকাশ, কিন্তু চোখে জল নেই, শুধু মৃদু হাসি আর অদ্ভুত শান্তি। মা, সে বলল, তুমি ঠিকই বলেছিলে, নিজের ভাগ্য নিজের হাতেই লিখতে হয়। চাঁদের আলোয় তার মুখে মাটির মতো উজ্জ্বলতা। দূরে কোথাও তালপাতার মর্মর শব্দে মনে হলো যেন বাতাস বলছে, অভাগী আর অভাগী নয়, সে আছে রেবা, এক নদী যে নিজের পথ খুঁজে নিয়েছে।